বাবাকে অনেক বেশি ভালোবাসি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। আপনি নিজের বাবাকে ছাড়াও অন্য একজন মানুষকে বাবা ডাকেন। খুব সুন্দর একটি টপিক আসলে তুলেছো। প্রেমে ব্যর্থতা একজন শিল্পীর কতটা দরকার? প্রথম যে একটা ধাক্কা, কারণ একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও একটা সমস্যা হয়ে গেছিল। ওকে সালামি ওর কাছ থেকে নেও, আবার ওকে দেও। নোবেল ম্যান এবং মমতাজ দুজনকে নিয়ে এক কথায় আপনার মনের অনুভূতি শেয়ার করবেন। সেটা অনেকটা দূর আসার পরে আমি একদম টপ 12-এ চলে এসেছিলাম। তো ওই সময়টা আসলে কি যে হলো জানি না। ফেস অফ ঈদ স্পেশাল। ঈদ মোবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও স্বাধীন 92.4 FM এ। শহর থেকে গ্রাম এই মুহূর্তে সবখানেই বিরাজমান ঈদের খুশি, ঈদের আনন্দ। আর আমি মিজান আপনার সেই খুশি, সেই আনন্দটাকে একটুখানি বাড়িয়ে দিতে হাজির হলাম ঈদ স্পেশাল ফেস অফ নিয়ে। এবং আজকে মিজানের সঙ্গে রয়েছে একজন বিশেষ মানুষ, যার সঙ্গে আমাদের পরিচয়টা গানের মাধ্যমে। যিনি আছেন তিনি পার্সোনালি আমার খুব বেশি পছন্দের এবং আপনারও খুব বেশি পছন্দের, আমি বিশ্বাস করছি মনে প্রাণে। যে আমাদের সঙ্গে আছে তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় পছন্দের সঙ্গীত শিল্পী জারিন তুবা। ওয়েলকাম করছি আপনাকে রেডিও স্বাধীন 92.4 FM এ। কেমন আছেন? খুব খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তোমার সাথে বসতে পেরেছি, এটা আরো একটি ভালো লাগার বিষয়। ঈদ মোবারক তোমাকে এবং সবাইকে। ঈদ কেমন কাটছে? খুবই ভালো, খুবই ভালো। ঈদ খুব ভালো যাচ্ছে, সবসময় ভালো কাটে, কারণ ঈদ মানেই তো আনন্দ, আনন্দেতেই কাটে। ওকে ফাইন। 2008 সালটা আপনার জন্য নিঃসন্দেহে খুব ভালো একটা সময় ছিল এবং গোল্ডেন টাইম ছিল। এবং সেখানে থেকে আপনি শুরু করলেন, যাত্রা শুরু করলেন চ্যানেল আইয়ের একটা রিয়েলিটি শো খুদে গানরাজ। সেই যাত্রাটা নিয়ে আমরা একটু শুনবো। তবে তার আগে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করে রাখতে চাই সেই ফাঁকে। অনেকেই বলে যে সিন্ডিকেট না হলে কাজ পাওয়া যায় না, আবার অনেকেই বলে যে কি বলে যে এখানে অনেকটাই কি পার্সিয়ালিটি চলে, বাবা চাচা মামা খালু এরা না থাকলে কাজ হয় না। এই সব কিছু মিলে আপনার মতামতটা একটুখানি শুরুতেই শুনবো। অবশ্যই। কোনটা আগে বলবো, আমার ওই জার্নিটার কথা নাকি? জার্নি থেকে আপনি মামা চাচার অভাবটা কি ফিল করেছেন কিনা সেটা শুনবো। কিছুটা করেছি, তবে যে সাড়াটা পেয়েছি বা পরবর্তীতে যে রেসপন্স আসলে আমি পেয়েছি, তাতে মনে হয়েছে না, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসলে প্রতিভার মূল্যায়নটা কোথাও না কোথাও হয় আসলে। তো আমি খুবই কৃতজ্ঞ আমার যারা দর্শক শ্রোতা ছিলেন। আসলে আমি খুবই ছোটবেলা থেকেই গান করি, মানে গানের সাথে না, তখন আমার বয়স ছিল তো 10 বছর, খুবই ছোট। কিন্তু ওইটাই যে গানের শুরু তা না, আমার গানের শুরুটা একদম হাতে খড়ি। আমি যখন মানে প্লে নার্সারি বা ক্লাস 1-এর বয়স যখন, ওই সময় থেকে আসলে একদম গুরুমুখী বিদ্যা যাকে বলে, ওস্তাদ বাইজিদ হোসেন, আমার এলাকা শাহজাদপুরে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে, সেখানেই স্যারের কাছে আমার হাতে খড়ি ক্লাসিক্যাল সব কিছুই শুরু থেকে করতে করতে আমি নতুন কুড়ি, শাপলা কুড়ি, জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, মানে সব কিছুই আসলে করা হয়। করতে করতেই সময়টা যদিও অল্প, কিন্তু কাজ করা হয়েছে অনেক বেশি। ইভেন আমি ওই বয়সে আমি স্টেজ প্রোগ্রামও করতাম খুব। এলাকাতে আমার একটা ভালো একটা পরিচিতি ছিল। তো সেখান থেকে আসলে হঠাৎ করে চ্যানেলের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, কারণ সেরা কণ্ঠ ঠিক তখন শেষ হয়ে যাচ্ছিল, তখন একটা অ্যানাউন্সমেন্ট পেলাম। সেখানে আসলে চেষ্টা করতে গিয়ে জীবনের একটা যে টার্নিং পয়েন্ট সেটা হয়ে উঠবে, বা আমার এভাবে প্রফেশনালি মিউজিকটাকে নিয়ে আগাবো, সেটা আসলে ওইখান থেকেই শুরু। হুট করে আপনাকে চ্যানেলের খুদে গানরাজ থেকে তখন অফ করানো হয়। ও আচ্ছা, সেটা একটা নেগেটিভ অধ্যায়। সেটা কেন, এই গল্পটা আমরা একটুখানি ছোট করে শুনতে পারি? গল্পটা বলতে কি, ওই যে কথাটা তুমি শুরুতে মিজান বলেছো যে কারো অভাব বোধ করেছি কিনা, কারণ সেখানে আসার পরে তো আমি একটা উপজেলা শহরে বড় হয়েছি। আমার তো অতখানি এই সিটিতে তো আমার অতখানি অভিজ্ঞতার জায়গা নেই, আমার ওই রকম গার্ডিয়ান নেই। কিভাবে আসলে সার্ভাইভালটা হতো ওই সময় অনেকটাই ছিল এই বিষয়টা। আমরা ক্যাম্পে ছিলাম দীর্ঘ 8 মাস। আসলে চ্যানেলে আমাদেরকে অনেকটা দিয়েছে। আমি নেগেটিভ কথা খুব একটা বলি না, কারণ সব জায়গায় ভালো খারাপ মিলেই তো থাকে। তবে প্রথম যে একটা ধাক্কা, কারণ একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও একটা সমস্যা হয়ে গেছিল। তো সেটা অনেকটা দূর আসার পরে আমি একদম টপ 12-এ চলে এসেছিলাম। তো ওই সময়টা আসলে কি যে হলো জানি না, আমি আসলে সামহাও আসলে আমার
মানে আমি এলিমিনেট হয়ে বাট আপনি গেলাম। তো ভালো গান গাইছিলেন, হ্যাঁ, সবাই সবই আপনার গান হচ্ছিল। শুনে কান্না তখন করা অলরেডি শুরু আমি করলো। প্রচুর হাইপে, কারণ আমার একটা গান আছে যাচ্ছি বাবা, যেটা দিয়ে এখনো মানুষ আমাকে খোঁজে এবং চেনে। তুবা হয়ে ওঠার পেছনে এই গানটার অনেক বড় অবদান। তো এই গানটাও হলো, সবকিছুর পরে যখন আমার এই বিষয়টা, নেগেটিভিটিটা চলে আসলো, তখন আসলে আমি খুবই ভেঙে পড়ি। এবং এটা সবার দোষ না, এটা চ্যানেল আয়ের বা আমার কোনো চ্যানেল বা কোনো একটা বড় ইন্ডাস্ট্রিকে আমি এটার জন্য দোষারোপ করতে পারি না। হয়তো কোনো ব্যক্তি স্বার্থ বা কোনো ব্যক্তির দ্বারা এটা সংঘটিত হয়েছিল। সেটা কিভাবে আমি রিপ্লাইটা পেয়েছি জানো? আমি এলিমিনেট হওয়ার পরে আমার যারা দর্শক শ্রোতা, আমার এলাকা কিভাবে যে আসলে আমাকে সাপোর্টটা করেছিল, এটা কেউ নিতেই পারেনি। এবং এটা নিয়ে প্রেস কনফারেন্স পর্যন্ত হয়ে গেছিল। দেশের বাইরে থেকে যে একটা প্রেশার, এলাকা ভিত্তিক একটা চাপ, হ্যাঁ, মানে এমনও কথা আসছিল যে আমরা এই প্রোগ্রামটাকে আমরা সুইচ অফ করতে চাই, আমরা দর্শক, আমরা এটার সাথে আর নেই, এই ধরনের কথা। মানে তুবা কেন এখান থেকে চলে যাবে? এবং যারা স্পন্সর করছিল তারাও খুবই তো, হ্যাঁ, তারা তখন যখন জানলো, সবার যে একটা রিয়াকশন আমার জন্য, আসলে আমি মনে করি কি এটা আমার একটা প্রাপ্তি, এটা দরকার ছিল। যদি এটা না হতো আমি বুঝতেই পারতাম না যে আমি ওই সময়টাতে কতটুকু অ্যাচিভ করেছি। আসলে এই ভালোবাসাটাই আসলে আমাকে পরবর্তীতে আবার একটা অনুপ্রেরণার জায়গাতে নিয়ে এসে, এবং আমি ধাপে ধাপে তখন ওই শক্তিটা পেয়ে যাই যে না, এখন আমাকে থেমে থাকলে চলবে না, আই হ্যাভ টু গো। এবং আমি তখনই মুভ অন করি। এবং এটার কারণে আমি কিন্তু একটা ভালো জিনিস আসলে পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে জনাব শায়খ সিরাজ স্যারের কথা বলতেই হয়। উনি আমাকে একটা সুন্দর কাজের জায়গা তৈরি করে দিয়েছিলেন। এই যে এই পিরিয়ডটা, নেগেটিভিটির সময়টাতে আমাকে আসলে মেন্টালি একটা জায়গায় আনার জন্য, সেটেলমেন্ট দেওয়ার জন্য একটা নাটক আমি করেছিলাম ধারাবাহিক। সেটা হচ্ছে খুবই বিখ্যাত এবং নামকরা একজন পরিচালক জনাব তাহের শিপন, ওনার পরিচালনায় আসলে আরেকজন ছিলেন রহমতুল্লাহ তুহিন, তার কথা না বললেই না, দুজন আর কি, ওনার অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার উনি ছিলেন। তো ওনাদের নেতৃত্বে একটা নাটক করেছিলাম, তুলির তেলেসমাতি। আমার জীবনের একটা অন্যরকম অধ্যায়, কিন্তু আমি একজন সঙ্গীতের মানুষ, বয়সটা ছোট, কিন্তু আমি একজন লিড ক্যারেক্টার করলাম। শিশুতোষ ধারাবাহিক, বাট একটা লিড ক্যারেক্টার, এবং অনেক অভিনয় জগতের অনেক মানুষের সাথে যে কাজ করার একটা সুযোগ, এটা অভিজ্ঞতাটা কিন্তু ওইটার কারণে হয়ে গেল। এটা আমার জীবনে একটা, আমি আসলে সব জায়গায় এই কথাটা বলার সুযোগও পাই না। থ্যাঙ্কস মিজান, আমি রেডিও স্বাধীনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই কথাটা আসলে বলতে পারলাম, ভালো লাগে। তুবা আপুকে আমি ইন্টারাপ্ট করে আপনার কাছে যেতে চাই, এবং আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন সেই তুবাকে আপনি মিস করছেন, রাইট? যে তুবাকে আপনি সেই সময়টাতে দেখেছিলেন, যার গান শুনে আপনি কান্না করতেন। কেমন হয় ঠিক এই সময়টাতে আমরা যদি চলে যাই 2008-এর সেই বাবা গানটাতে, তাহলে কেমন হয়? সো আমরা আপনার কাছ থেকে এখন যে তুবাকে খুঁজছে, আমরা কিছুটা ফিল দেয়ার ট্রাই করবো আমাদের ভিউয়ার্সদের জন্য। সো আমরা ওই যাচ্ছি বাবা গানটাতে আমরা যাচ্ছি। অবশ্যই আমি শোনাবো, এবং এই গানটা আমি গাইতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই গানটা আমার পরিচয় এবং আমি এই গানটার পরিচয়। গানটা আসলে ওই তুবার কণ্ঠটা এবং ওই তুবাটাকে সবাই আসলে মিস করে, খোঁজে। এখন আমি চেষ্টা করি। ঠিক আছে, আমি আমার দর্শক শ্রোতাদের জন্য দু লাইন গাইছি, আমরা শুনতে চাই। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, স্নেহের বাঁধন খোলো, এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি, বাবা খেয়ালে রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়ালে রেখো তুমি তোমার প্রতি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আদর সোহাগ দিয়ে যদি করলে আমায় বড়, কেন তবে এমন করে কোনাকে পর করো, এই যদি গনিয়ম নীতি এই সমাজের বিধান, হাসি মুখে করো বাবা কোনা সম্প্রদান, তবে কেন কান্না চোখে এ কোন অনুভূতি,
বাবা খেয়ালে রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়ালে রেখো তুমি তোমার প্রতি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। ওয়াও! এবং আমি জাস্ট ওই আপু যখন গানটা গাইছিল, আমি মানে থাকে না যে মাথা না, সোল কানেকশনের একটা ব্যাপার থাকে খুব এবং ইমোশনাল হয়ে যায় সেটা আসলে আমি গানটা পাচ্ছিলাম। গাওয়ার আমি ঠিক সময়। এই মুহূর্তে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো সেটা হচ্ছে, বাবার থেকে চলে এসেছেন, নিজের জীবন শুরু করেছেন। সো মেয়েদের সাথে বাবাদের একটা অন্য রকমের কানেকশন অন্যরকম থাকে, যেমন কানেকশন, ছেলেদের সাথে মায়ের মায়ের কানেকশনটা কানেকশন থাকে। একদম তো তাই। সেখান থেকে আপনি যখন আপনার আপনার জীবন, একটা নতুন জীবন শুরু হয়েছে, সো সেই দিন কি আসলে এই গানটা বাবাকে এরকম ভাবে কিছু একটা বলা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। আসলে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি আমার বাবারই মেয়ে। কারণ বাবার সাথে আমার অ্যাটাচমেন্টটা খুবই শক্ত আসলে। বাবাকে অনেক বেশি ভালোবাসি। তো এই গানটাও কিন্তু আমার আসলে বলে না লাকি একটা বিষয় থাকে না, আমার জন্য খুবই লাকি। আর ওই এপিসোডে কিন্তু আমার বাবাও কেঁদেছিলেন। উনি কিন্তু ওই স্পটে ছিলেন এবং দর্শককে সেই বিষয়টা অনেক নাড়া দিয়েছিল। তো বাবার সাথে ইমোশনাল যে বিষয়টা, ছোটবেলা থেকে আসলে বাবাকেই তো হিরো মানি, তাই না? একদম। তাকে দেখেই শেখা, তাকে দেখেই মানে একজন পুরুষ কেমন হওয়া উচিত সেটা তো আসলে বাবাকে দেখেই কন্যারা প্রথম আসলে শিখতে পারে বা বুঝতে পারে। সেই জায়গা থেকে বাবার অধ্যায়টা, বাবা মা তো আসলে সব সময় থাকে জীবনের শেষ সময়টা পর্যন্ত, তাদের দোয়া আচ্ছা, আশীর্বাদ, একটা তাদের প্রশ্ন করতে চাই, ভালোবাসা। একটু মজার প্রশ্ন। বাবা নাকি মা, কাকে চুজ করবেন? এভাবে আমি কখনোই বলতে পারবো যদি না। বলতে বাবা মা হয়? দুজনই আমার একদম মানে কি বলবো, এটা আসলে সবার Okay, জন্যই তো একই। fine, তবু আমি ঠিক। কিন্তু প্রথমেই বললাম যে আমি কিন্তু বাবার কন্যা। হ্যাঁ, কারণ বাবা ওখান আমার থেকে জন্য উত্তরটা একটু আন্টি আঙ্কেল এই মুহূর্তে খোঁজার চেষ্টা করবে। ওকে, ফাইন। ঠিক এই মুহূর্তে আমরা জানবো যে আপনার ঈদ চলছে, ঈদের একটা ভাইব চলছে। সো আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ঈদের বিয়ের আগের ঈদ নাকি বিয়ের পরের ঈদ, কোনটা বেশি ভালো কাটছে? দুটোই সুন্দর, দুটো দু রকমের আসলে। ঈদের মানে বিয়ের আগে যেটা হতো সেটা হলো আমি তখন আসলে এখন ওই রকমই আছি। তখন একটু ছোট মানসিকতা থাকতো যে আমি এখন সালামি নিব। হ্যাঁ, আমি এখন কি এখন ভাইয়ার থেকে সালামি নেওয়া হয়? হ্যাঁ, ওকে সালামি ওর কাছ থেকে নেইও আবার ওকে দেইও। হ্যাঁ, Wow! এরকম আমাদের কানেকশনটা আবার একটু অন্যরকম। মানে আমি যেটা আসলে ওই কথাটা থেকেই টানি যে বাবার থেকে যে অনুপ্রেরণাটা পেয়েছি জীবনে, প্রত্যেকটা মেয়ের জীবনে তার হাজবেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আফটার ম্যারেজ। তো আমি আসলে সেই জায়গাটাতে আল্লাহ আমাকে এত মানে ভালো রেখেছেন, আমি খুবই কৃতজ্ঞ আসলে এটার জন্য। এরকম একটা মানুষ পেয়েছি জীবনে। ওর সাপোর্টে আসলে এখন এই যে আমি তুবা, আমার এই পথ চলা এতটা সুন্দর। তো আমি আসলে কোনো কিছু আমার অভাব বোধ করি না। হ্যাঁ, তো এই যে আমাদের ঈদটা খুবই ভালো কাটে, আমরা বাবার বাড়িতেই যাই। হ্যাঁ, খুবই আনন্দ কাটে আসলে। ও আমার বাড়িতে, ও হচ্ছে মেয়ের জামাই না, ও ওখানকারই ছেলে আর কি। তো তাহলে বোঝো যে কেমন ঈদ কাটে, খুবই আনন্দের। ওকে, ফাইন। ঠিক এই মুহূর্তে জানবো যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার, ধরুন যে আমাদের কম্পিউটার কিবোর্ডে একটা ব্যাক স্পেস থাকে, আমরা জীবনে আমরা যখন কম্পিউটারে লিখি কোনো কিছু ভুল হলে আমরা ওটা ডিলিট করে ডিলিট দিই। করে দিতে পারি, বিকজ একটা ব্যাক স্পেস আছে। সো যদি জীবনে আপনার এরকম কোনো ব্যাক স্পেস থাকতো, তাহলে কোন বিষয়টাকে আপনি মুছে ফেলতেন? আমি কোনো কিছুকেই মুছতে চাই না। কারণ আমি মনে করি আমার জীবনের খারাপ অভিজ্ঞতাগুলো আমার জীবনের অনেক বড়, বড় শিক্ষার জায়গা। ওকে। এবং আমি যখন এখন ভালো আছি, তখন আমি সেই বিষয়গুলোকে না ইচ্ছা করেই মনে করি, যেটা আমাকে অনেক শক্তি দেয়। ওকে। এবং আমি সামনে যেন এরকম কিছু না হয়, এটার জন্য আমি সবসময় একটা ফিল করি। আচ্ছা। তো মোছার কিছু নেই, জীবন তো এমনই। জীবন তো কারো যে বলে না ফুলশয্যা না। হ্যাঁ, জীবনে স্ট্রাগল থাকবে, জীবনে খারাপ অনুভূতি থাকবে, ভালো অনুভূতি থাকবে, সবটার সংমিশ্রণটাই তো জীবন। আমি কোনো কিছুই আসলে মুছতে চাই না। আর আমার জীবনে মোছার মতো সেরকম অধ্যায়ও নেই। সবটাই আমার কাছে খারাপটাও ভালো লাগার। কোথাও না কোথাও ওই খারাপের পরে যে ভালোটা পেয়েছি না, তো ওই খারাপটা মুছে দিলে ওই ভালোটা তো আমি বলতেই পারবো না যে ভালোটার ভালো লাগাটা আর খারাপের কতখানি। পরে ওই ভালোটা আসলে একটা ভালোর ওই স্বাদটা তখন নেওয়া যায় একদমই তাই, পরিপূর্ণভাবে। এর জন্য ডিলেটের কিছু নেই একদম। আসলে। খুব সুন্দরভাবে উত্তরটা দিল আমাদেরকে। ঠিক এই মুহূর্তে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আমরা যারা শুধুমাত্র, আপনি সঙ্গীতের মানুষ বিষয়টা এরকম না, যারা কি বলে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই সুর থাকে। আমি বিশ্বাস করি যাদের মনে সুর নাই
তারা মৃত। একদমই তাই। সেখান থেকে প্রত্যেকটা মানুষের মাথায় একদিন একটা গান পুরো দিনের থাকে না যে আজকের এই দিনটা এই গানটা আমার মাথায় লুপে চলে গেছে, একটু পরেই গুনগুন 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 করছি। আমার ক্ষেত্রে এরকমটা হয়। সো আজকে জারিন তুবার মাথায় কোন গানটা লুপে আছে? লুপে আছে বলতে, আমি যেহেতু নজরুল সঙ্গীতের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, আমি সবসময় নজরুল সঙ্গীতটাকে আসলে ধারণ করে চলি। তো আজকে সকাল থেকে একটা নজরুল খুবই গুনগুন করছিলাম। হ্যাঁ, সেটা 2 লাইন গাই। তোমার আখির মতো আকাশের 2টি তারা যে থাকে মোর পানে, নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশের 2টি তারা যে থাকে মোর পানে, নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। বাহ, আমি যতবার তুবাপুর কণ্ঠে গান শুনছিলাম কেন যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে জানতে চাইবো 2জন মানুষকে নিয়ে। একজন হচ্ছে অরিজিৎ সিং। আমি ছোট করে একটা প্রশ্ন করব, যারা আসলে এই ধরনের মিউজিক্যাল রিয়েলিটি শো থেকে বাদ পড়ে বের হয়, আপনার কাছে কি একটুখানি মনে হয়, ছোট করে জানতে চাইবো যে তারা কি আসলে বেশি ভালো করে? হ্যাঁ, তারাই ভালো করে আসলে। কেন আসলে এরকমটা কেন হয়, বা তাদের কি ওই যে যারা বেশি প্রাপ্তির জায়গায় প্রথমেই চলে যায়, তাদের মধ্যে একটা কেমন জানি অহমিকা চলে আসে, আর হঠাৎ করে কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট অনেকেই নিতে পারে না। হ্যাঁ, এটা পারিবারিক শিক্ষা বা ছোটবেলা থেকে বড় হওয়ার যে প্রক্রিয়া, সেখানটারও অনেকটা ইফেক্ট সেখানে থাকে। হ্যাঁ, তো হুট করে পেয়ে গেলাম একটা মুকুট, সেটাকে বলে না স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, ওই ব্যাপারটা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। সো তাদের জন্য একটু ডিফিকাল্ট। আর যারা তুমি বললে যে বাদ পড়ে যায় বা এরকম, তাদের জন্য বিষয়টা অনেক বেশি স্ট্রং হয়, কারণ তারা মনে করে, যেমন আমি তো ফার্স্ট হতে পারিনি, কেন ওই বয়সে ওটা আমার একটা দুঃখের জায়গা ছিল, কারণ তখন তো এত বুঝতাম না। আমি তো চ্যাম্পিয়ন হতে না পারলেও তো সেকেন্ড থার্ড হতে পারতাম। হ্যাঁ, তো ওইটা আমাকে টানেনি। খুব সংক্ষিপ্ত একটা খারাপ লাগা তো ছিলই। পরবর্তীতে চিন্তা করলাম তাহলে আমাকে ওখানে যেতে হবে, যেটা আমি পাইনি। ওই যে পাওয়ার একটা প্রত্যাশা থাকে, তাহলে আমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি কাজ করতে হবে, তাহলে আমি ওই জায়গাটা আসলে অর্জন করতে পারবো। তখন তাদের পথটা আমার মনে হয় আরো বেশি। এই মুহূর্তে ছোট্ট একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে প্রেমে ব্যর্থতা একজন শিল্পীর কতটা দরকার, বা প্রেমে মন খুবই দরকার কতটা, আপনি শিল্পী আমি মনে করি আর 10 জন মানুষের থেকে আলাদা। শিল্পী মন যার, সে তো অনেক আবেগী আসলে, কারণ অনুভূতি আবেগের সমাবেশ না থাকলে তো আসলে শিল্প হয় না। সে একজন লেখক হতে পারে, একজন গীতি কবি হতে পারে, সুরকার হতে পারেন, একজন শিল্পী যে গায়ক গায়িকা হতে পারেন, বা আর্টিস্ট যেমন চিত্রশিল্পী, মানে শৈল্পিক ব্যাপার যাদের মধ্যে আছে, তারা তো অবশ্যই তারা তো বিচ্ছেদেরই পাগল হবে, কারণ বিচ্ছেদ যখনই আসবে তখনই একজন শিল্পী সৃষ্টি করতে পারবে, মানে আগ্রহী হয়ে ওঠে। জারিন তুবার জানতে চাইবো ঠিক এই মুহূর্তে কখনো মন ভেঙেছে কিনা? অনেক ভেঙেছে, একটা দুইটা গল্প। তবে অনেক ভেঙেছে বলতে এটা না যে অনেক মানুষকে দিয়ে ভেঙেছে। হ্যাঁ, ওই যেখানে এখন আছি ওই সম্পর্কটাই আসলে অনেক টানা পড়েন, অনেক কিছু চড়াই উতরাই করে আসলে এখানে এসে পরিণতি পেয়েছে। তো সেখানেই মন ভাঙার অনেক গল্প ছিল। এটা দরকার আছে, সেই মন ভাঙার গল্পগুলো এখন কেন জানি খুব সুন্দর একটি জীবন আসলে আমাকে উপহার দিয়েছে। এরকম মন ভাঙে। আর ছোট বয়সে আসলে আমার জীবনটা একটু ডিফারেন্ট। আমি আসলে এই যে
অনেক বেশি প্রেম করতে পারিনি, কারণ খুব রেস্ট্রিক্টেড একটা লাইফ লিড করতাম। আর নিজেকে কেন জানি অনেক আগে থেকেই বুঝিয়ে নিয়েছিলাম যে আমাকে এখন একটু শক্ত থাকতে হবে, এই বয়সটা আমার খারাপ। আমার মধ্যে না বোধগুলো একটু বেশি আগে থেকেই। কারণ আছে, কারণ ওই ছোট 10 বছর বয়স থেকে যখন ইন্ডাস্ট্রি চিনেছি, একটা বড় জায়গাতে নিজের চলাচল, ওইটুকু বয়সে দেশের বাইরে গিয়েছি, ট্যুর করেছি, মাসের পর মাস থেকেছি, হ্যাঁ, প্রোগ্রাম করেছি। সো আমার লাইফটা তো অন্যরকম। 10টা মানুষের মতো যদি এমন হতো যে কলেজ পড়ছি, স্কুল কলেজ পাশ করছি, একটা মোহ, রে বাবা, আমার ফ্রেন্ড সার্কেল, নতুন নতুন একটু অনুভূতি, অনেক কিছু, আসলে ওই সুযোগটা আমার হয়নি। তা আমার পরিবেশটা অন্যরকম থাকার কারণে এই লাইনে আসলে আমার পথ চলাটা খুবই কম। হ্যাঁ, এই যে প্রেম অনুভূতি, এটা নিজের মধ্যে থেকে আসলে নিজের তৈরি করা। হ্যাঁ, এবং সেই তৈরির জায়গা থেকে কিন্তু আমি অনেক গানও লিখেছি। এটা কিন্তু একটা ইনফরমেশন। আমি নিজেও লেখালেখি করেছি। যখন মন ভেঙেছে তখন লেখা আসে। হ্যাঁ হ্যাঁ, মন নিজেই নিজের মন ভাঙতাম। কিভাবে জানো? ভাবতাম কি, ইস, সবাই কি সুন্দর প্রেম করছে, সবার একটা বন্ধু আছে, আমার কেন নেই? থাকলে কেমন হতো, না থাকলে কেমন অনুভূতি। হ্যাঁ, এইরকম একটা অনুভূতির জায়গা থেকে লিখতাম। হয়নি, কিন্তু মনে মনে হয়ে যেত এরকম একটা বিষয়। ওকে, ফাইন। আর একটা টপিকে আমরা যেতে চাইবো বা ছোট্ট করে শুনতে চাইবো, যেখানে যাওয়াটা খুব বেশি দরকার। আপনি নিজের বাবাকে ছাড়াও অন্য একজন মানুষকে বাবা ডাকেন, সেই মানুষটাকে আমরা শুনবো ছোট্ট করে। আচ্ছা, খুব সুন্দর একটি টপিক আসলে তুলেছো। সে হচ্ছে আর কেউ না, বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যার। তো আমি তাকে আসলে বাবাই বলে ডাকি। আমার বাবার পরে তাকে আমি বাবা বলি। তিনি আমাকে কন্যা সম্বোধন করেন, আমাকে মা বলেই ডাকেন। তো আসলে আমি মনে করি কি, বাংলাদেশে অনেক আর্টিস্ট, অনেকে আমরা আছি, তার মধ্যে থেকে এটা আমার একটা অন্যরকম প্রাপ্তি। এই প্রাপ্তিটা আসলে আমার মনে হয় যে আর কারো তো নেই। কারণ এইরকম একজন মানুষের কন্যা হতে পারা, শুধু কাছের না, আমি তার কন্যা। তো এটা তো আমার জীবনে কোনো ভালো কাজের অবশ্যই একটা প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছেন। তো আব্বার সাথে আমার সেরকমই একটা বন্ডিং, আমার শেয়ারিংয়ের একটা জায়গা, আমার গুরু, আমার শিক্ষা এবং আমার সামনের পথ চলার যে একজন পথ প্রদর্শক লাগে বাবা আমার, এরকম। ওনাকে আজকে ঈদের শুভেচ্ছাটুকু আপনি দিতে পারেন। অবশ্যই আমার বাবা মাকে ঈদের শুভেচ্ছা, এবং আমার যিনি আমার আরেকটা বাবা, হায়দার হোসেন স্যার। তো বাবা, আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সাথে মাকেও। খুবই ভালো লাগছে আপনার কথা বলতে পেরে, এটাও আমার জন্য একটি প্রাপ্তির জায়গা, সত্যি। ওকে, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি, এবং ঠিক এই পর্যায়ে গিয়ে আপনার কাছ থেকে যেটা শুনবো সেটা হচ্ছে, জারিন তুবা সামনে কি কি কাজ নিয়ে আসছে এবং কি কি কাজ এই ঈদে এসেছে? আচ্ছা, রোজার ঈদে আমার একটি মৌলিক গান এসেছে, হয়তো দেখেছো, ভালো একটা রেসপন্স আমি পেয়েছি। আমার মৌলিক গান রং তুলি শিরোনামে, রং তুলি, হ্যাঁ। তো এই গানটি আমার গত ঈদে আসলে করা, মুক্তি পেয়েছে। আর এই মুহূর্তে আসলে আমি যেহেতু শিক্ষকতা পেশায় আছি, সেখানে একটু কনসেন্ট্রেশন দিয়ে চলছি আর কি। আমি একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আছি, কিন্তু একই তো আসলে, সেখানে তো সঙ্গীতটাই, আমি সঙ্গীত শিক্ষক, মানে আমি গান নিয়েই আছি। হ্যাঁ, যা শিখেছি জীবনে সেটাই প্রয়োগ করছি, এটা আমার অন্যরকম ভালো লাগার জায়গা। সেটা কাজ পাচ্ছি আমরা, সেটা চলছে। এবং কাজের বিষয়টা হচ্ছে, আমি যেহেতু বাবার কথাটা আসলো সামনে, শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যারের সাথে আমার আসলে একটা কম্বো আসছে, এটা একটা সারপ্রাইজই রাখি। এটার জন্য নিশ্চয়ই আমরা সবাই অপেক্ষা। কবে আসবে এটা? এটা খুবই শীঘ্রই, কাজ চলছে এখন, কাজটা শেষ হওয়ার, মানে অডিওর কাজটা অলমোস্ট হয়ে গেছে, ভিডিও হয়তো কিছু একটা চলে আসবে। তো সেটা একটা বড় কাজ। আর কোন জায়গা থেকে আসছে এটা? আমরা কি সেটাও এখনো বলবো না, এটা পুরোটাই সারপ্রাইজ, কারণ এত ধামাকা করতে যাচ্ছি। তার মানে আপনি চোখ রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমার ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলো আছে, সেখানটাতে আপনি। আর আমি এখন আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ে একটু ব্যস্ততা আছি, কারণ আমি আমার মৌলিক গানের কাজগুলোকে নিয়ে একটু আগাচ্ছি। আমার অনেকগুলো মৌলিক গান আছে, সেগুলো নিয়ে কাজ করছি। এই তো, মৌলিক গান ছাড়া তো আসলে শিল্পী সত্তার পরিচয়টা থাকে না, সেটা নিয়ে এখন আমার কাজ করা। আর নজরুলের কিছু কাজ আসলে হাতে নিচ্ছি, যেহেতু নজরুলে পড়াশোনা করেছি। এই তো চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার করব, তবে তার আগে নজরুল নিয়ে যেহেতু আপনি বললেন, সো আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি দু এক কথায় উত্তরটা দিতে হবে। সেটা হচ্ছে, আপনি গান করছেন রবীন্দ্র, আচ্ছা, ছোটবেলা থেকে, কিন্তু আপনি পড়াশোনা করলেন
অবশ্যই নজরুল রবীন্দ্র নিয়ে কেন? নজরুল এগুলো তো আসলে এপিট ওপিট সবই করা হয়েছে। ক্লাসিক্যালটা সব শিল্পীকেই শিখতে হয় যদি সে গান শিখতে চায়, শিখে শিল্পী হতে চায়। সেখান থেকে আমার মেজর সাবজেক্ট হচ্ছে নজরুল, সাথে আমার মাইনর ছিল আর কি ক্লাসিক্যাল। তো নজরুলে আসার বিষয়টা হচ্ছে শিখতে চেয়েছিলাম, ওকে, কারণ নজরুল এমন একটা সঙ্গীতের স্তর, আর নজরুল এমন একজন মানুষ যাকে ধারণ করতে পারলে আমার মনে হয় যে অনেকটা হয়ে যায় জীবনের। তো সেখানে নজরুলের গানগুলো আসলে আমাকে সবসময় টেনেছে, কিন্তু আমি সাহস করতে পারিনি গাওয়ার জন্য, এখনও পারি না, কিন্তু চেষ্টা করছি সবসময়। আর নজরুলে আসার এটাই কারণ যে ওই যে বলে না, চলার জায়গাটা অনেক সহজ হয়। আমরা যখন গান গাই, সেই গানের যে শিক্ষাগুলো, এটা নজরুল যারা ধারণ করে তারা বলতে পারবে, তারা বুঝবে যে গান গাইতে যে একটা সহজের বিষয় থাকে না, আমি খুব সহজে গানটা গাইতে পারছি। এটা নজরুল যারা ধারণ করে, যারা নজরুলের উপর আসলে আয়ত্তটা রাখে, তাদের জন্য সঙ্গীতটা একটু হলেও কমফোর্ট হয়ে যায়। ফাইন। যেটা বলছিলাম, ঠিক এই মুহূর্তে আমরা ইন্টারেস্টিং একটা ব্যাপার করতে চাই। সেটা হচ্ছে, আমি জারিন তুবা, আমি জানি যে এই মানুষটা ওই যে ছোটবেলা থেকে সে যখন কান্না করতো, আমি যতটুকু জানি সে তখন সুরে সুরে কান্না করতো, একটা টোনে থাকতো। সো এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিছু শব্দ জারিন তুবাকে দিব এবং সেই শব্দ দিয়ে তাকে গান বলতে হবে এবং থামা যাবে না। ওকে, ফাইন। আপনার গানের চলার মাঝখানে আমি নেক্সট শব্দ দিব, আপনি চলে যাবেন ওখানে। ওকে, সো প্রথম যে শব্দটা আপনার জন্য রয়েছে সেটা হচ্ছে কবিতা। কবিতা পড়া প্রহর এসেছে রাতে নির্জনে, জোনাকির আলো নিভে আর চলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নিভে আর চলে শালমহুয়ার। আপনার জন্য পরের শব্দ মন। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই তো কইবে কথা। ফুল পরের শব্দ। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে। বাহ, চমৎকার। এবং এর থেকে আমরা বুঝলাম যে সুর নিয়ে সত্যি আসলে খেলা করে জারিন তুবা। ফাইন, ঠিক এই মুহূর্তে আমরা একদমই শেষের দিকে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা একদম শেষের দিকে একটা সেগমেন্ট রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর দিবেন, ঠিক আছে? ওকে, আপনি রেডি? আচ্ছা, নোবেল ম্যান এবং মমতাজ দুজনকে নিয়ে এক কথায় আপনার মনের অনুভূতি শেয়ার করবেন। নোবেল ম্যান, হ্যাঁ, আরেকটু বুঝে শুনে জীবনটা চলা উচিত। মমতাজ, উনি একজন কিংবদন্তি শিল্পী, তবে রাজনৈতিক হওয়া উচিত না কোনো শিল্পীরই। ওকে, অরিজিৎ সিং নাকি সোনু নিগম? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। মেয়েদের মন বোঝা অনেক সহজ অনেক কঠিন? কঠিন। ওকে, গান গাইতে না পারার ভয় কোনটা? গান গাইতে না পারার ভয়? আমি প্রশ্নটা বুঝিনি। গান গাইতে না পারার ভয়, আপনার কোন জিনিসটা হইলে আপনি গান গাইতে পারেন না? ও আচ্ছা, আমার জন্য ঠিক আছে। গান গাইতে না পারার ভয়টা তখনই হয় যখন আসলে গলাটা খারাপ থাকে। ওকে, নজরুল নাকি রবীন্দ্রনাথ, পছন্দের লেখককে? কথা তো আসলে বাণী প্রধান, তো আমরা বলি রবীন্দ্রসঙ্গীত, তার লেখা খুব পছন্দ আমার। আমি রবীন্দ্রনাথের অনেক বড় ভক্ত, তার লেখনীর। আর যদি সঙ্গীতের কথা বলতে যাই, অবশ্যই নজরুল। আচ্ছা, বিয়ের পরে প্রেম নাকি বিয়ের আগে প্রেম? অবশ্যই দুটোই দরকারি, তবে বিয়ের পরে প্রেমটা হলে একটু বেশি। ওকে, জারিন তুবা কোনটা করেছে?
দুটোই করেছি। ওকে, ফাইন। আচ্ছা, জীবনের একটা ব্যর্থতা ও একটা সফলতা। ব্যর্থতার কথা নাই বলি, কারণ আমি ব্যর্থতা কখনোই মেনে নেইনি জীবনে। আমি ঠিক আছে। সবসময় নিজেকে সফল ভাবি। আর সফলতার যদি বলি, এই যে আমি খুদে গানাস্তুবা হয়েছে, এটা আমার জীবনে একটা সফলতা। আমার সফলতার জায়গা। আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, এটা সফলতার জায়গা। একজন শিক্ষক হিসেবে নিজেকে এখন দাঁড় করাতে পেরেছি, এটা একটা সফলতার জায়গা। আচ্ছা, ভালো বন্ধু বাবা নাকি মা? দুজনই আসলে, দুদিক থেকে। অনেক 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 ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতটা ঈদের এই সময়টাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড সব থেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যে মানুষটা আমাদের সঙ্গে এই মুহূর্তে চোখ এবং কান দিয়ে শুনছিলেন। আপনাকে শেষ বেলায় কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, রেডিও স্বাধীন 92.4 FM আমি নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক, শুনি, খুবই ভালো লাগে। আজকের পরিবেশটা খুব সুন্দর। এই রেডিওকে একটা ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা না জানালেই নয়। এবং এই অনুষ্ঠানের যারা কলাকুশলী, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে মিজান তোমাকে, কারণ তোমার সাথে আমার একটা সুন্দর আত্মার সম্পর্ক, বন্ধুত্ব। আর সত্যি কথা, তুমি আমার একজন কাছের একটা ভাই। খুব ভালো লাগলো তোমার আমন্ত্রণে আজকে তোমার সাথে সেটে বসতে পেরেছি, এটা একটা ভালো লাগার বিষয়। সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আর সবসময় আমি আমার যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, আমি বলি যে শিল্পের চর্চাটা সবারই করা উচিত, কারণ দেশ বা বিশ্ব পরিস্থিতি সবসময় তো আমরা একটা কলহের মধ্যেই থাকি। তবে মন প্রাণ এবং নিজের জীবনটাকে সুন্দর এবং শান্তিময় করতে শৈল্পিকভাবে বাঁচতে শিখতে হবে সবাইকে। এবং গানের সাথে সবাইকে থাকতে বলি, কারণ গান, সঙ্গীত এগুলো আসলে মনটাকে খুবই প্রফুল্ল রাখে। হ্যাঁ, গান মানুষকে হাসায়, গান মানুষকে কাঁদায়। এই চর্চাগুলো থাকলে আসলে আমাদের মধ্যে কোনো মানে খারাপ কোনো কাজ আসলে আসবে না। সব সময় সুন্দরের চর্চা করতে। আমরা যাবার আগে 3, 2, 1 একসাথে দুজন ঈদ মোবারক বলতে চাই। অবশ্যই। 3, 2, 1 ঈদ মোবারক। খুব বেশি ভালো থাকবেন আপনি, খুব বেশি ভালো রাখবেন আপনার যে কাছের মানুষ, প্রিয় মানুষগুলো আছে তাদেরকে। এবং যেতে যেতে বলতে চাই, গান শুনুন, বাংলা গান শুনুন। টাটা।